হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস স্মার্ট বাংলা চ্যানেল। তো তোমাদের কাছে আজকে আমি সৌতিক এসে গেছি তোমাদের নতুন কয়েকটা ভিডিও নিয়ে। তো সেখানে আমরা দেখব কি আমরা অ্যাকচুয়ালি কনস্টিটিউশনের যে নতুন ক্লাসটা আমরা এসেছি সেই ক্লাসে আমরা দেখব কি না কনস্টিটিউশনের উপরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পিএসসি মিসলেনিয়াম এবং ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমরা যদি দেখি যে আমাদের কনস্টিটিউশনের ক্ষেত্রে তো আমরা প্রথম যে কোয়েশ্চেনে চলে আসছি, আমরা সরাসরি একবারে কোশ্চেনের মধ্যে চলে আসলাম। তো প্রথম যে কোশ্চেনটা রয়েছে, যে কোশ্চেনগুলো আমি আজকে আলোচনা করব সেগুলো কিন্তু একটু বলে রাখি, সেই কোশ্চেনগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষাতে এসেছে। তো সেই জন্য খুবই কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করছি। তো প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কি গণপরিষদের প্রথম যে বৈঠক হচ্ছে সেই বৈঠকে সভাপতিত্ব কে করেন? তো অপশান প্রথম কয়েতে রয়েছে কি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান খয়ে রয়েছে ভীমরাও আম্বেদকর, অপশান গয়ে রয়েছে ডক্টর সচ্চিদানন্দ সিনহা, অপশান ঘয়ে রয়েছে মৌলানা আবুল কালাম আজাদ। তো এখানে একটুখানি তোমাদের বলে রাখি, এই যে গণপরিষদের কথাটা তোমাদের বলা হলো, তো এই গণপরিষদটা কি না আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি, যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি কী করেছিল না আমাদের সংবিধান তৈরির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই গণপরিষদে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল কি যে সেখানে অনেকগুলো মিটিং বসেছিল। তো তার প্রথম মিটিংটা কবে আসছে না প্রথম মিটিংটা বসছে 9 ডিসেম্বর 1946-এ। তো এই যে ক্যাবিনেট মিশনের যে পরিকল্পনা অনুসারে আমাদের গণপরিষদ তৈরি হয়েছিল, তো এর যদি একটু ব্যাকগ্রাউন্ডটা দেখি, এখানে কিন্তু আমরা দেখব কি প্রথম আমাদের সংবিধান সভা তৈরির দাবি জানাচ্ছে কে না মানবেন্দ্রনাথ রায়। তারপর বিভিন্ন সময় বিভিন্ন দাবির মাধ্যমে এসেছিল এবং ফাইনালি ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুসারে আমাদের গণপরিষদ তৈরি হয়েছিল। তো এই যে গণপরিষদটি তৈরি হলো, সেই গণপরিষদে আমরা যদি দেখি প্রথম যে মিটিংটা বসছে সেই মিটিংটার ডেট আমি অলরেডি তোমাদের বললাম, সেটা কবে ছিল না 9 ডিসেম্বর 1946। এই মিটিংটা সভাপতিত্ব করেছিলেন কে? এখানে কিন্তু আমরা যদি দেখি এখানে অপশান হচ্ছে অ্যান্সার কি হবে না অ্যান্সার হচ্ছে সচ্চিদানন্দ সিনহা হচ্ছেন কি করেছিলেন না গণপরিষদের প্রথম মিটিংটা সভাপতিত্ব করেছিলেন। তো এই হচ্ছে যে গুরুত্বপূর্ণ জিনিস সচ্চিদানন্দ সিনহা। তো এখানে যদি আমি বলি যে সচ্চিদানন্দ সিনহা যে সভাপতিত্ব করেছেন তিনিই কি পুরো গণপরিষদের যে মিটিংটা হয়েছিল কন্টিনিউ, যেটা 1946 সালে কনস্টিটিউশন তৈরি যে শুরু করেছিল এবং 1950 সালে আমাদের সংবিধান চালু হওয়ার আগে অবধি যে কাজ করে গেছিলো বিভিন্ন সময় বিভিন্নভাবে, তো সেই যে কাজটা করেছিল সেই সময় কি পূর্ণ টাইমের জন্য এসেছিলেন? না, তিনি কিন্তু পূর্ণ সময়ের জন্য আসেননি, তিনি ছিলেন কিন্তু নন পার্মানেন্ট চেয়ারম্যান। অ্যাকচুয়ালি তিনি এসেছিলেন 9 ডিসেম্বর 1946-এ এবং 11ই ডিসেম্বর কী হয়েছিল সেটা 11ই ডিসেম্বর আমাদের রাজেন্দ্র প্রসাদ হচ্ছে আমাদের পার্মানেন্ট চেয়ারম্যান হিসাবে আসছে। কিন্তু সচ্চিদানন্দ সিনহার ডেটটা কবে না 9 ডিসেম্বর 1946। এই সময় হচ্ছে সচ্চিদানন্দ সিনহা আসছেন এবং 11ই ডিসেম্বর 1946-এ আমাদের কি আসছে না রাজেন্দ্র প্রসাদ পার্মানেন্ট চেয়ারম্যান হিসাবে আসছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, এখানে সচ্চিদানন্দ সিনহা কিন্তু ছিলেন নমিনেটেড, কিন্তু রাজেন্দ্র প্রসাদ হচ্ছে ইলেক্টেড। তো হঠাৎ আমাদের সংবিধান যে তৈরি হলো এখানে নমিনেটেড মেম্বারদেরকে আমাদের চেয়ারম্যান করার প্রয়োজনীয়তা কেন হলো? তো এখানে আমরা কিন্তু যদি একটুখানি গুরুত্ব দিই তাহলে দেখবো কি আমাদের একটু পিছিয়ে যাব। তাহলে আমাদের যে সংবিধান তৈরি হচ্ছে সেখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কনসেপ্ট নেওয়া হচ্ছে। সিমিলারলি আমরা সচ্চিদানন্দ সিনহাকে কেন করেছিলাম জানো? করেছিলাম একটাই কারণ হচ্ছে যে তিনি হচ্ছেন আমাদের গণপরিষদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বা ওল্ডেস্ট পার্সন ইন আওয়ার কনস্টিটিউশন অ্যাসেম্বলি। আমাদের গণপরিষদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য ছিলেন সচ্চিদানন্দ সিনহা। তো সেই জন্য তাকে আমরা করলাম কি না আমরা প্রথম চেয়ারম্যান হিসাবে পাঠালাম। তো কিন্তু তিনি কিন্তু বেশি দিন কাজ করেননি, 9 এবং 10 তারিখ কাজ করলেন এবং 11 তারিখে আমাদের রাজেন্দ্র প্রসাদ হচ্ছে ইলেক্টেড চেয়ারম্যান হিসাবে এসে গেলেন। তো এই যে ইলেক্টেড চেয়ারম্যান হিসাবে রাজেন্দ্র প্রসাদ এলেন, তিনি কিন্তু আমাদের বাকি সময়টা কন্টিনিউ করেছিলেন। কিন্তু সচ্চিদানন্দ সিনহার যে এই যে ওল্ডেস্ট পার্সনকে আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলির যে হেড করার যে বিষয়টা, সেই জিনিসটা আসছে কোথা থেকে? এই জিনিসটা আসছে কিন্তু ফ্রেঞ্চ ট্র্যাডিশন থেকে, ফরাসি ট্র্যাডিশন থেকে আমরা নিচ্ছি কি না ওল্ডেস্ট পার্সনকে গণপরিষদের সভাপতিত্ব করার যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের আসছে ফরাসি সংবিধান থেকে। তো এরপর যদি আমরা দেখি নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন কি বলেছে? ভারতের সংবিধানের যুগ্ম তালিকার ধারণা ধার করা হয়েছে কোথা থেকে? তো এখানে রয়েছে কি আমেরিকা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, রাশিয়া। কোন দেশ থেকে ভারতের সংবিধানের যুগ্ম তালিকার ধারণা নেওয়া হয়েছে? তো আমরা অলরেডি জানি কি আমাদের সংবিধানে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে ক্ষমতা বন্টন করা হয়েছে সেখানে কি রয়েছে না ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। এই তিনটে লিস্ট হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস। তো এর মধ্যে কনকারেন্ট লিস্টের যে বিষয়টা যুগ্ম তালিকা, সেই যুগ্ম তালিকার ধারণাটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো এটা উত্তর কি হবে বলো দেখিনি তোমরা? খুব সহজ প্রশ্ন
যেমন এটার উত্তর হচ্ছে কি না অস্ট্রেলিয়ার সংবিধান থেকে আমরা যুগ্ম তালিকার ধারণা নিয়েছি। তো এখানে আমেরিকা থেকে আমরা যদি বলি, আমেরিকা থেকে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ ধারণা নেওয়া হয়েছে। যেমন যদি আমরা বলি অন্যতম গুরুত্বপূর্ণ ধারণা হচ্ছে কি যে জুডিশিয়াল ডিপার্টমেন্টের যে গুরুত্বপূর্ণ ধারণাগুলো সমস্তটাই কিন্তু আমেরিকা থেকে। এছাড়া ফান্ডামেন্টাল রাইটসের কনসেপ্টটাও কিন্তু আমেরিকা থেকে, এটাও তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আসে। এছাড়া রাশিয়া থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আসে, সেটা যেমন যদি আমি বলি সেটা হচ্ছে খুব ইজি প্রশ্ন, যেমন হচ্ছে কি আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস এই যে কনসেপ্টটা, এটা কোথা থেকে এসছে না এটা রাশিয়া থেকে এসছে। তো সুতরাং অ্যান্সার কী হলো তাহলে যুগ্ম তালিকার না অস্ট্রেলিয়ার সংবিধান থেকে আমাদের যুগ্ম তালিকার কনসেপ্টটা নেওয়া হয়েছে। তো নেক্সট কোশ্চেনে আমরা যদি চলে যাই, কোশ্চেন নাম্বার 3, তো সেখানে আমরা কি দেখব ভারতের সংবিধানের নিচের কোন তপশিলে দলত্যাগ বিরোধী আইনের কথা বলা আছে। তো এখানে অপশান কি রয়েছে, সে দ্বিতীয় তপশিল, পঞ্চম তপশিল, অষ্টম তপশিল, দশম তপশিল। তো আমাদের যে তপশিল বা শিডিউল যেগুলো আছে, তো সেই শিডিউলগুলির মধ্যে কোন শিডিউলে আমাদের দলত্যাগ বিরোধী মানে অ্যাকচুয়ালি অ্যান্টি ডিফেকশন লয়ের কথা বলা আছে, সেটা বলা হয়েছে কোথায় না আমাদের দশম তপশিলের মধ্যে বলা আছে কি অ্যান্টি ডিফেকশন লয়ের কথা বলা আছে। তো এই যে অ্যান্টি ডিফেকশন বলতে আমরা কি বুঝি, এটা যদি আমরা সংক্ষেপে বলি কি যে আমরা ধরো বিভিন্ন সময় দেখি কি বিভিন্ন রাজনৈতিক দলের ধরো সাপোজ কোনো একটি দল থেকে একজন এমএলএ বা এমপি হলো, কিন্তু নির্বাচনের পরে আমরা দেখি কি যে সে যে দলটি শাসক হয়েছে সেই দলের হয়তো সেটা ছিল না, তো সেই দলে শিফট করে যাচ্ছে। এই যে একটা ধরো বিধায়ক বা এমএলএ হওয়ার পর এমপি হওয়ার পরে তো যখন অন্য দলে শিফট হয়ে যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে দল ত্যাগ। তো যখন সে শিফট হচ্ছে তখন কিন্তু তার এমপি বা এমএলএ মেম্বারশিপটা ক্যান্সেল হয়ে যায়। তো এইটাই হচ্ছে কোন তালিকার মধ্যে বলা আছে, তপশিলের মধ্যে বলা আছে না আমাদের দশম তপশিলের মধ্যে বলা আছে যে আমাদের যখনই দল থেকে একটা দল থেকে অন্য দলে শিফট করবে একজন অ্যাজ এ এমপি আর অ্যাজ এ এমএলএ, তখন কিন্তু তার এমপি এমএলএ মেম্বারশিপটা ক্যান্সেল হয়ে যাবে। তো এই ক্যান্সেল করার ক্ষমতা কার হাতে দেওয়া হয়েছে, নর্মালি এই ক্ষমতাটা দেওয়া আছে আমাদের স্পিকারের হাতে। তো স্পিকারের হাতে যে ক্ষমতাটা দেওয়া আছে সেটা হচ্ছে যে আমাদের দলত্যাগ বিরোধী আইনের নামে পরিচিত। তো এই যে দশম তপশিল, তো আমরা যদি একটুখানি দেখি যে দশম তপশিলটা কি আমাদের মূল সংবিধানে ছিল না ছিল না, এটা কিন্তু মূল সংবিধানে ছিল না, এটা কিন্তু পরবর্তীকালে অ্যাড হচ্ছে 52nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 1985-এ। তো এই যে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের লাগছে, তো এই জিনিসটা আমাদের একটা তোমাদের পরীক্ষার সময় যদি আমরা দেখি, এটা বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নটা এসছে, তো তোমরা এটা খুব গুরুত্ব দিয়ে দেখতে পারো। তারপরে নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কি বলছে যে শিক্ষা যা একটি প্রাথমিকভাবে একটি রাজ্য তালিকার বিষয় ছিল তার যুগ্ম তালিকায় স্থানান্তরিত হয়েছিল কততম সংবিধান সংশোধনের মাধ্যমে। তো এখানে রয়েছে কি অপশানে আমরা যদি দেখি 24তম সংশোধনী আইন, 25তম সংশোধনী আইন, 42তম সংশোধনী আইন, 44তম সংশোধনী আইন। কোন সংশোধনী আইনের মাধ্যমে শিক্ষাকে রাজ্য তালিকা থেকে যুগ্ম তালিকায় নিয়ে যাওয়া হয়েছে? খুব সহজ প্রশ্ন, এটা কিন্তু প্রায়ই পরীক্ষার সময় আসে। আর একটা প্রশ্ন তোমাদের এখানে আসছে, আমি তোমাদের বলে দিচ্ছি উল্লেখ করে, যে বর্তমানে শিক্ষা কোন তালিকার মধ্যে পড়ে। তো এখানে তোমরা এই কোশ্চেনের মাধ্যমে আরেকটা কোশ্চেন পেয়ে যাচ্ছ, সেটা হচ্ছে এডুকেশন হচ্ছে বর্তমানে যুগ্ম তালিকার মধ্যে পড়ছে। তো এই যে তালিকার মধ্যে শিফট হলো, এই শিফটটা কোন সংশোধনীর মাধ্যমে হয়েছিল? এটা কিন্তু খুব সহজ জিনিস, এটা হচ্ছে 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে আমাদের এই শিফটটা হয়েছিল। তো এখানে কিন্তু আরেকটা জিনিস বলে রাখি যে এখানে যে 42তম সংবিধান সংশোধন, এর সম্পর্কে যদি বলি, এটা হচ্ছে আমাদের সংবিধানের মধ্যে এমন একটি সংশোধন হয়েছিল যে আমাদের পুরো সংবিধানের ভোলটাই পাল্টে দিয়েছিল, যেখানে এই জন্যই বলা হচ্ছে কি 42তম সংবিধান সংশোধনকে যে অ্যাজ এ মিনি কনস্টিটিউশন বলছে, কারণ কি যে পুরো সংবিধানের একটা রূপরেখাই পাল্টে দিয়েছিল। তো এই জন্য 42তম সংশোধনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা সংশোধন হিসাবে পরিচিত। তো আর একটা জিনিস এখানে বলে রাখছি, 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ চেঞ্জ এসেছিলো। যেমন আমরা যদি প্রথম দেখি যে প্রিয়াম্বেলের মধ্যে কিন্তু প্রথম যে চেঞ্জটা আসছে, প্রিয়াম্বেল কিন্তু আমাদের সংবিধানের একবারই সংশোধন করা হয়েছে। আমাদের প্রিয়াম্বেল একবারই সংশোধন হয়েছে, না কবে হয়েছে না 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এ সংশোধন হয়েছে। তো এই সংশোধনের মাধ্যমে প্রিয়াম্বেলে কিন্তু 3টে ওয়ার্ড অ্যাড হয়েছে। কি কি ওয়ার্ড অ্যাড হয়েছে? সেকুলার, সোশ্যালিস্ট আর ইন্টিগ্রিটি, এই 3টে ওয়ার্ড তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রিয়াম্বেল থেকেও আসে, যেটা কোন সংশোধনের মাধ্যমে প্রথম সংশোধন হয়েছিল বা কতবার সংশোধন হয়েছে। তো সেটা হচ্ছে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এসেছিল। তো এই শিক্ষাও কিন্তু আমাদের যুগ্ম তালিকার মধ্যে গেছিল কবে না 42তম সংশোধনী আইনের মাধ্যমে গেছিল। নেক্সট কোশ্চেন কি বলেছে না ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদটি অস্পৃশ্যতা নির্মূল করে এবং
যে কোনো আকারে এগুলোকে অনুশীলনকে নিশ্চিত করে। মানে আনটাচেবিলিটি অ্যাবলিশমেন্টের কথা কবে কোন আর্টিকেলের মধ্যে বলা আছে? খুব সহজ প্রশ্ন। আমরা জানি কি আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস রয়েছে সেখানে কি রয়েছে, আমাদের প্রথম যে রাইটসটা দিয়ে শুরু হচ্ছে সেটা হচ্ছে রাইট টু ইকুয়ালিটি। এই যে ইকুয়ালিটির কথা বলা হচ্ছে, তো ইকুয়ালিটি আমাদের রয়েছে কোথায় না আর্টিকেল 14 থেকে 18 নম্বর আর্টিকেলের মধ্যে বলা আছে। তো এই যে আর্টিকেলগুলোর মধ্যে কোন আর্টিকেলটার মধ্যে বলো তো তোমরা, যে এখানে রয়েছে আমাদের সংবিধানের অস্পৃশ্যতা নির্মূল করার কথা, তো এটা রয়েছে কোথায় না, এটা হচ্ছে আর্টিকেল 17 মধ্যে রয়েছে। আর্টিকেল 17 মধ্যে রয়েছে কি না অস্পৃশ্যতা নির্মূল করার কথা বলা আছে। এই যে অস্পৃশ্যতা নির্মূল করার কথা বলা হলো আর্টিকেল 17, তো এখানে কি এই বিষয়ে কি আমাদের পরবর্তীকালে কোনো আইন পাস হয়েছিল না কেবলমাত্র ফান্ডামেন্টাল রাইটসের মধ্যেই রয়ে গেল? তো এই বিষয়ে যদি আমরা একটুখানি দেখি, তো আমাদের কিন্তু এই আর্টিকেল 17 যে অস্পৃশ্যতা নির্মূল করার কথা বলা হচ্ছে, তো সেই বিষয়ে কিন্তু একটা আইন তৈরি হচ্ছে। কি আইন তৈরি হচ্ছে না অস্পৃশ্যতা দূরীকরণ আইন, যেটা আমরা জানি কি আনটাচেবিলিটি অ্যাবলিশমেন্ট অ্যাক্ট নামে পরিচিত। সেটা কবে পাস হচ্ছে না 1955, 1955 সালে পাস হচ্ছে আমাদের অস্পৃশ্যতা দূরীকরণ আইন। সেটা কোথায় রয়েছে না আর্টিকেল 17 মধ্যে আছে আমাদের অস্পৃশ্যতা দূরীকরণের কথা। তো এই জায়গাটা কিন্তু তোমরা খুব গুরুত্ব দিয়ে দেখবে, এই প্রশ্নটা কিন্তু তোমাদের প্রায় আসে। এবং তার সাথে আরেকটা জিনিস যেটা বললাম সেটা হচ্ছে কোন ইয়ার আনটাচেবিলিটি অ্যাবলিশমেন্ট অ্যাক্ট পাস হয়েছিল বা অস্পৃশ্যতা দূরীকরণ আইনটা কোন বছর পাস হয়েছিল, সেটা হচ্ছে 1955 সালে পাস হয়েছিল। তো আমরা যদি এখানটা দেখি, এখানে কিন্তু আমাদের আরও অনেকগুলো আর্টিকেল রয়েছে। যেমন প্রথম যে আর্টিকেলটা রয়েছে আর্টিকেল 16, আর্টিকেল 16 মধ্যে কি বলা আছে বলতে পারবে? খুব সহজ জিনিস, কারণ এখানে বলা আছে কি যে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে ইকুয়ালিটির কথা বলা আছে, সেটা হচ্ছে আর্টিকেল 16 সঙ্গে ডিল করছে। নেক্সট যেটা রয়েছে কি আর্টিকেল 18, আর্টিকেল 18 মধ্যে কি রয়েছে না অ্যাবলিশন অফ টাইটেল। মানে আমাদের ধরো আমরা যদি দেখি যে বিভিন্ন সময় ব্রিটিশরা কী করেছিল না ভারতীয়দের নানা রকম উপাধি দিয়েছিল, যেটা সম্মান জানানোর জন্য। যেমন আমরা রবীন্দ্রনাথের একটা জিনিস আমরা পড়েছিলাম কি না রবীন্দ্রনাথকে প্রিন্স উপাধি দিয়েছিল, ঠিক আছে, বা নাইট উপাধি দিয়েছিল। তো এই যে নাইট উপাধি দিয়েছিল, তো সেই নাইট উপাধিটা আমাদের যে রবীন্দ্রনাথকে দেওয়া হয়েছিল, রবীন্দ্রনাথ কিন্তু সেটা ছেড়ে দিয়েছিল। বা রবীন্দ্রনাথের ঠাকুরদা, তাকে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর বলতাম। তো এই যে প্রিন্স, এগুলো হচ্ছে উপাধি। যেমন রামমোহন রায়ের আগে রাজা, তো এই যে উপাধিগুলো, সেই উপাধিগুলো যে সরিয়ে দেওয়ার কথা, তো সেটা বলা হচ্ছে কোথায় না অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, দ্যাট ইজ আন্ডার আর্টিকেল 18। নেক্সট রয়েছে কি আর্টিকেল 15, আর্টিকেল 15-এ কী রয়েছে যে নোট আমাদের সরকার যখন আমরা ব্রিটিশদের অধীনে ছিলাম, তো সেই সময় ব্রিটিশরা কী করেছিল না ব্রিটিশরা আমাদের দেশে অনেক সময় নানা জায়গায় রেস্ট্রিকশন আরোপ করেছিল, যেখানে আমরা যেতে পারবো বা পারবো না। যেমন আমরা যদি দেখি যে ব্রিটিশ যে ক্লাবগুলো ছিল, সেই ক্লাবগুলোতে লেখা ছিল কি থাকতো কি নর্মালি যে ডগস অ্যান্ড ইন্ডিয়ান আর নট অ্যালাউ। তো এই যে জিনিসটা মানে এগুলো হচ্ছে কি এগুলো আমাদের সামর্থ্য থাকলেও যেতে পারতাম না, কিন্তু আমাদের বর্তমান সংবিধানের আর্টিকেল 15 কি বলেছে না আমাদের কোনো রকমভাবে বৈষম্য করা হবে না, আমরা সব জায়গায় যে সমানাধিকার পাচ্ছি। তো সেই জিনিসটা বলছে এখানে মেনলি 5টা গ্রাউন্ডের কথা বলছে, সেই 5টা গ্রাউন্ডের থেকে আমাদের কোনোভাবেই ডিসক্রিমিনেট করা যাবে না। তো এখানে যদি আমরা কি বলি সেটা হচ্ছে কি রেস, রিলিজিয়াস, রেস, সেক্স, কাস্ট, প্লেস অফ বার্থ, এই যে 5টা গ্রাউন্ড, এই 5টা গ্রাউন্ডে আমাদের কোনোভাবেই ডিসক্রিমিনেট করা যাবে না, সেটা বলা হচ্ছে কোথায় না আর্টিকেল 15-এর মধ্যে বলা হচ্ছে। তো নেক্সট আমরা যদি নেক্সট কোশ্চেনে চলে যাই, নেক্সট কোশ্চেন আমাদের কি রয়েছে দেখি আমরা। নেক্সট কোশ্চেন রয়েছে ভারতের প্রজাতন্ত্রের সংবিধানের কোন অনুচ্ছেদটি জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষার সাথে সম্পর্কিত। তো এখানে রয়েছে কি আর্টিকেল 19, আর্টিকেল 21, আর্টিকেল 20 অ্যান্ড আর্টিকেল 22। কোন অনুচ্ছেদটি জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সাথে সম্পর্কিত। তো এটা তোমরা খুব সহজ প্রশ্ন, কিন্তু এটা প্রায়ই আসে পরীক্ষার সময়, তাই আমি এটা রেখেছি এখানে। তো এখানে কি হবে উত্তরটা, এটা হচ্ছে আর্টিকেল 21। আর্টিকেল 21-এর মধ্যে কি রয়েছে না রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। তো এই জিনিসটা রয়েছে এইখানে। আমি যদি একটুখানি তোমাদের বলে রাখি যে পার্সোনাল লিবার্টি, এই পার্সোনাল লিবার্টির মধ্যে কিন্তু অনেকগুলো জিনিস রয়েছে। যেমন তার মধ্যে তোমাদের পরীক্ষার সময় কয়েকটা প্রশ্ন উল্লেখ করে দেয়, যেমন রাইট টু শেল্টার বা রাইট টু প্রাইভেসি, সেটা কোন আর্টিকেলের মধ্যে পড়ছে, সেটাও কিন্তু আর্টিকেল 21-এর মধ্যে পড়ছে। এখানে দেখো 19 থেকে 22 নম্বর যে আর্টিকেলগুলো রয়েছে, এগুলো কিন্তু প্রত্যেকটা আর্টিকেলই কিন্তু আমাদের রাইট টু ফ্রিডমের সাথে সম্পর্কযুক্ত। তো যেমন 19 নম্বর আর্টিকেলে আমরা অনেকগুলো ফ্রিডমের কথা দেখতে পাই, যেমন আমাদের রয়েছে কি ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, বা আমাদের যে কোনো জায়গায় চলাফেরা করার স্বাধীনতা বা কথা বলার স্বাধীনতা, সমস্তগুলোই রয়েছে কি 19 নম্বর আর্টিকেলে। তো এই সময় আমাদের এই আর্টিকেলগুলো কিন্তু একটু লাগে, তো এই জায়গাটা আমরা দেখবো, একটু ফোকাস করবো। কিন্তু এই প্রশ্নের যে উত্তরটি হচ্ছে কি যে আর্টিকেল 21, এটা হচ্ছে যে আমাদের কোথায় কী বলা আছে না জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষার সাথে সম্পর্কিত। তো এবার আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি, নেক্সট কোশ্চেন কি বলেছে, নিচের কোন অনুচ্ছেদটি ডক্টর বি আর আম্বেদকর
আম্বেদকর হৃদয় ও আত্মা বলে উল্লেখ করেছেন। অ্যাকচুয়ালি এটা পরীক্ষাতে এইভাবেই প্রশ্নটা এসেছিলো, তো সেই জন্য আমি এইভাবেই রেখেছি। এটার মধ্যে কি বলতে চেয়েছে জানো, এর মধ্যে বলতে চেয়েছে এর যে আর্টিকেলগুলো দেওয়া আছে এই আর্টিকেলগুলোর মধ্যে কোনটি সংবিধানের হৃদয় বা আত্মা নামে পরিচিত। তো এখানে আমরা যদি দেখি এখানে কী কী অপশান রয়েছে, অপশানের প্রথম রয়েছে কি যে আর্টিকেল 14, নেক্সট রয়েছে আর্টিকেল 25, নেক্সট রয়েছে আর্টিকেল 29 এবং নেক্সট রয়েছে আর্টিকেল 32। এই যে আর্টিকেল 4টে দেওয়া আছে এই 4টে আর্টিকেলের মধ্যে কোন আর্টিকেলটি আমাদের সংবিধানের হৃদয় এবং আত্মা নামে পরিচিত, হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছেন আম্বেদকর। তো এখানে তোমাদের আমরা উত্তরটা কী হবে, উত্তরটা হচ্ছে আর্টিকেল 32। কেন আর্টিকেল 32 অ্যান্সার হলো, কারণ আর্টিকেল 32-র মধ্যে কি রয়েছে, রাইট টু কনস্টিটিউশনাল লিবার্টিস বা সাংবিধানিক প্রতিবিধানের অধিকারের কথা বলা আছে। এই যে সাংবিধানিক প্রতিবিধানের অধিকারের কথা বলা হলো, তো এটা কেন দেওয়ার প্রয়োজন হলো, কারণ হচ্ছে কি আমাদের যে আগের যে ফান্ডামেন্টাল রাইটসগুলো রয়েছে তো সেই সমস্ত রাইটগুলো যদি কোনোভাবে আমাদের সরকার না দেয়, তো আবার আমাদের সংবিধান থেকে যে প্রাপ্য অধিকারগুলো থেকে আমাদের কোনোভাবে বঞ্চিত করে, তখন আমরা যাব কোথায়, আমাদেরকে সেই অধিকারগুলো ফিরিয়ে দেবে কে, সেই অধিকারগুলো ফিরিয়ে দেবে কি না আমাদের সুপ্রিম কোর্ট ফিরিয়ে দেবে। সুপ্রিম কোর্ট কিসের বেসিসে ফিরিয়ে দেবে না, আর্টিকেল 32 অনুযায়ী সুপ্রিম কোর্ট রিট ডিক্লেয়ার করতে পারে। তো সেই রিট ডিক্লেয়ার করে আমাদের কি করবে না আমাদের সেই অধিকারগুলো ফিরিয়ে দেবে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস, সেই জন্য সেটাকে বলা হচ্ছে কি সংবিধানের হৃদয় এবং আত্মা কে বলছেন না আম্বেদকর বলছেন। তো তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে রাখি, তো এখানে একটা জিনিস প্রশ্ন আছে কি যে আর্টিকেল 32-কে কে সংবিধানের হৃদয় বা আত্মা বলেছেন, তো সেটা হচ্ছে আম্বেদকর। তো এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ হিসেবে আসে, তো সেই জন্য এই জায়গাটাও গুরুত্ব দিয়ে দেখবে আর্টিকেল 32টা কিন্তু অ্যান্সার হলো আমাদের। ওকে, নেক্সট কোশ্চেন আমরা যদি চলে যাই, নেক্সট কোশ্চেন কী হয়েছে, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির কোন ধারাটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার সাথে সম্পর্কিত। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার সাথে সম্পর্কিত আমাদের সংবিধানে কেবলমাত্র একটি আর্টিকেলই আছে, আর কিন্তু কোনো আর্টিকেলে আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের দেশের ভূমিকা কী হবে সেই সম্পর্কে বলা নেই। তো এটা হচ্ছে কোথায় রয়েছে না, এটা হচ্ছে আমাদের ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা রাষ্ট্র পরিচালনার যে নির্দেশমূলক নীতিগুলো আছে সেই নির্দেশমূলক নীতির মধ্যে পড়ছে, এই যে ডিপিএসপির মধ্যে পড়ছে। তো সেই ডিপিএসপির কত নম্বর আর্টিকেলের মধ্যে এটা বলা আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। সেটা হচ্ছে কেবলমাত্র আর্টিকেল 51। আর্টিকেল 51ই একমাত্র আর্টিকেল যেখানে কিন্তু বলা আছে কি যে আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ভূমিকা কি হবে, সেটা হচ্ছে বলা আছে আমাদের আর্টিকেল 51-এর মধ্যে। তো এই নেক্সট কোশ্চেন আমরা যদি চলে যাই, নেক্সট কোশ্চেন কি রয়েছে যে নিচের কোনটি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির একটি, নিচের কোনটি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির মধ্যে একটি, মানে কোনটা ডিপিএসপির মধ্যে পড়ছে আমাদের যেটা বলি। তো এখানে প্রথম রয়েছে কি অভিন্ন দেওয়ানি বিধি, অভিন্ন দেওয়ানি বিধি, তারপর রয়েছে অপশানে সংবাদপত্রের স্বাধীনতা, তারপরের অপশান দিয়েছে কি ধর্মীয় স্বাধীনতা, তারপর দিয়েছে আইনের দৃষ্টিতে সমতা। তো এই যে 4টে অপশান রয়েছে এই 4টে অপশানের মধ্যে কোনটি আমাদের ডিপিএসপি বা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির মধ্যে পড়ছে। তো এই যে এইখানে আমরা যদি বলি এর উত্তরটা কি হবে, তো এখানে কিন্তু আমরা একটু প্রত্যেকটা জিনিসের আর্টিকেলগুলো যদি একটুখানি ভালো করে খেয়াল করি তাহলে আমাদের খুব বুঝতে সুবিধা হবে। তো অভিন্ন দেওয়ানি বিধির আর্টিকেল কত না, এটার আর্টিকেল হচ্ছে 44। নেক্সট যেটা রয়েছে কি, নেক্সট রয়েছে সংবাদপত্রের স্বাধীনতা। সংবাদপত্রের স্বাধীনতা কত নম্বর আর্টিকেলের মধ্যে বলা আছে, আমাদের সংবিধানে কিন্তু কোথাও স্পেসিফিকভাবে সংবাদপত্রের স্বাধীনতার কথা বলা নেই। কি বলা আছে আমাদের সংবিধানের সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে, আমাদের বলা আছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, যেটা আমি তোমাদের আগের প্রশ্নের সময় বলছিলাম কিন্তু সবটা বললাম না কারণ এখানে আমি তোমাদের বলে দেবো। সেটা হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা হচ্ছে কি বাক ও মতামত প্রকাশের যে স্বাধীনতা আছে 19 নম্বর আর্টিকেল, সেই 19 নম্বর আর্টিকেলের মধ্যেই কিন্তু সংবাদপত্রের স্বাধীনতাটা লুকিয়ে রয়েছে। তো স্যার এটা কোথায় পড়ছে, এটা হচ্ছে আর্টিকেল 19-এর মধ্যে পড়ছে। নেক্সট রয়েছে কি, নেক্সট হচ্ছে আমাদের রয়েছে ধর্মীয় স্বাধীনতা বা ধর্মের স্বাধীনতা, মানে আমরা যে আমাদের ধর্ম পালন করতে পারি বা আমরা ধর্ম প্রচার করতে পারি নিজেদের ধর্মকে, বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে, এই সমস্ত বিভিন্ন যে ধর্মীয় স্বাধীনতা, তো সেই অধিকারগুলো কোথায় রয়েছে আমাদের ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে। তো এটা যদি আমরা দেখি এটা হচ্ছে আর্টিকেল 25 থেকে 28 নম্বর আর্টিকেলের মধ্যে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হচ্ছে। নেক্সট রয়েছে কি আইনের দৃষ্টিতে সমতা, সেটা আমরা যদি দেখি এটা হচ্ছে কোথায় বলা আছে, এটা বলা আছে কিন্তু আর্টিকেল 14-তে। আমাদের
এই আর্টিকেলের মধ্যে বলা আছে কি না আমাদের আইনের চোখে সর্বদা সমতা থাকবে। তো এটা হচ্ছে এই হচ্ছে আর্টিকেলের লিস্টটা করে দিলাম। তো তোমরা এবার বলো, তাহলে খুব সহজভাবেই বুঝতে পারছো যে রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিটা যখন বলেছে, তো তখন সেই রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিটা কোথায় বলা আছে না এটা বলা আছে আমাদের কোন পার্টের মধ্যে রয়েছে, কোন পার্টের মধ্যে রয়েছে আমরা যদি দেখি পার্ট 4-এর মধ্যে পড়েছে আমাদের রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। এবং আর্টিকেল কোথা থেকে শুরু হচ্ছে, আর্টিকেল যদি আমরা দেখি আর্টিকেল হচ্ছে 36 থেকে 51 নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে। এবং কত নম্বর পার্টে বলা আছে না পার্ট 4-এ বলা আছে। এই যে 36 থেকে 51 নম্বর আর্টিকেলের মধ্যে যেহেতু রয়েছে, তো তাহলে এখানে আমরা দেখব কি এগুলো কিন্তু প্রত্যেকটাই ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়লো। কেবলমাত্র একটি আর্টিকেলই আমাদের পড়লো না, সেটা হচ্ছে কি অভিন্ন দেওয়ানি বিধি, মানে হচ্ছে আমাদের যে সারা দেশে এক দেশ এক আইনের যে সিস্টেমটা, তো সেই জিনিসটাই হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি নামে পরিচিত। সেটা রয়েছে তাহলে কোথায়, আমাদের আর্টিকেল 44-এর মধ্যে রয়েছে। অ্যান্সার তাহলে কি হলো, অ্যান্সার হলো আমাদের অপশান এ, মানে ক, অ্যান্সার যেটা হচ্ছে অপশান ক। তো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি, নেক্সট কোশ্চেন যেটা আছে, রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত কোনো বিরোধ থাকলে তা উল্লেখ করা যেতে পারে। তো এটা কোথায় উল্লেখ করা যাবে, ভারত প্রথম অপশানে কি রয়েছে ভারতের অ্যাটর্নি জেনারেল, অপশান বিতে কি রয়েছে সংসদ, তারপর নেক্সট অপশান রয়েছে কি ভারতের সুপ্রিম কোর্ট, নেক্সট রয়েছে কোনোটিই নয়। তো আমাদের ধরো সাপোজ এক্সাম্পল যদি বলি যে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিরোধ বাঁধে, তো সেটা যেমন ধরো এমপি ইলেকশনকে কেন্দ্র করে হতে পারে, বা এমএলএ ইলেকশনকে কেন্দ্র করে হতে পারে, বা আমাদের যদি ভাইস প্রেসিডেন্ট ইলেকশন হয় তো সেটাকে কেন্দ্র করেও বিরোধ বাঁধতে পারে। তো সেই বিরোধের মীমাংসাটা কোথায় হতে পারে, তো এখানে যেগুলো রয়েছে তাহলে উত্তরটা কী হবে, কোশ্চেন নাম্বার 10। খুব সহজ প্রশ্ন, আমরা যদি দেখি এই বিরোধটার মীমাংসা করে কে না ভারতের সুপ্রিম কোর্ট। ভারতের সুপ্রিম কোর্টের মধ্যে কি বলা আছে না, সুপ্রিম কোর্ট কিন্তু রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে যদি কোনো বিরোধ ঘটে বা ডিসপুট আসে, তো সেই ডিসপুটের মীমাংসা করার দায়িত্ব কার হাতে আছে না সুপ্রিম কোর্টের হাতে আছে। কিন্তু আবার সিমিলারলি হাইকোর্টের কি ক্ষমতা আছে জানো, হাইকোর্টের ক্ষমতা আছে যে আমাদের ধরো সাপোজ এক্সাম্পল এমপি বা এমএলএ ইলেকশনকে কেন্দ্র করে যদি কোনো বিরোধ হলো, তো সেই বিরোধটার মীমাংসা করার দায়িত্ব কিন্তু হাইকোর্টের হাতে আছে। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত কোনো বিরোধ হলে সেই বিরোধটার মীমাংসা করে কিন্তু আমাদের ভারতের সুপ্রিম কোর্ট, যেটা সর্বোচ্চ আদালত, সেই সুপ্রিম কোর্টের হাতেই রয়েছে এটা। নেক্সট কোশ্চেন আমরা যদি চলে যাই, নেক্সট কোশ্চেনে কি বলেছে, নেক্সট কোশ্চেন নাম্বার 11, সেখানে কি বলেছে, নিচের কোন অনুচ্ছেদের অধীনে ভারতের রাষ্ট্রপতিকে অপসারণের পদ্ধতি নির্ধারণ করা হয়েছে। মানে আমাদের রাষ্ট্রপতি কি হয়, রাষ্ট্রপতি হচ্ছে ইলেক্টেড হয়, কিন্তু তাকে যদি সরাতে হয় তার পদ থেকে, ধরো সে কোনোভাবেই সংবিধান ভেঙেছে, তো সেই রকম কোনো অভিযোগ থাকলে তাকে তার পদ থেকে সরানো যায়। তো তাকে যদি তার পদ থেকে সরাতে হয়, তো তখন তাকে কোন পদ্ধতিতে সরানো হবে, তো সেটা এবং সেই বিষয়টা হচ্ছে নাম কি নামে পরিচিত, সেটা হচ্ছে যে ইমপিচমেন্ট প্রস্তাব। ইমপিচমেন্ট প্রস্তাব নামে পরিচিত। সেই ইমপিচমেন্ট প্রস্তাবের কথা কত নম্বর আর্টিকেলের মধ্যে বলা আছে, আর্টিকেল কত নাম্বার আর্টিকেল, আর্টিকেল 61-এ বলা আছে কি রাষ্ট্রপতিকে অপসারণ করাতে গেলে কিভাবে অপসারণ করাতে হবে। তো সেখানে আমাদের নর্মালি জানি কি আমরা যে তার এগেনস্টে অপসারণের প্রস্তাব আসবে কোথায়, লোকসভাতে আসবে, এবং লোকসভায় যদি পাস হয়ে যায় এবং তার পাশে রাজ্যসভায় যাবে, সেখান থেকে তাকে তার পদ থেকে সরানো যাবে। যদিও এখানে তদন্তের ব্যাপার রয়েছে, সমস্ত কিছু রয়েছে। তো সেই সমস্ত বিষয়গুলো কোথায় উল্লেখ করা আছে না আর্টিকেল 61-এর মধ্যে আমাদের বলা আছে। চলো আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি, নেক্সট কোশ্চেন কি রয়েছে, লোকসভা এবং রাজ্যসভার কোরাম হলো প্রতি সভার মোট সদস্য সংখ্যা কত। এখানে রয়েছে কি 1/3, 1/4, 1/10, 1/6। তো উত্তরটা কি হবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষার সময় প্রায়ই দেয়। তো লোকসভা কোরাম, প্রথমে আমি তোমাদের বলি কোরাম বলতে কি বোঝায়। কোরাম কিন্তু বলতে বোঝায় কি, যে ধরো আমি যদি বলি আমাদের কোনো একটা মিটিং হচ্ছে, সেই মিটিংয়ের যখন লোকসভা বা রাজ্যসভার তো মিটিং হয়, তো সেই মিটিংয়ে একটা মিনিমাম নাম্বারকে উপস্থিত থাকতে হবে। যদি মিনিমাম নাম্বার উপস্থিত না থাকে, মানে ধরো ন্যূনতম একটা নির্দিষ্ট সংখ্যক মেম্বারকে উপস্থিত থাকতে হবে, তবেই কিন্তু লোকসভা বা রাজ্যসভার কাজকর্ম শুরু হতে পারে। তো সেখানে আমরা যদি বলি যে লোকসভা রাজ্যসভার কোরামের ক্ষেত্রে যে আমাদের কতজন মেম্বার মিনিমাম থাকলে তবে সেটা কাজকর্ম শুরু করতে পারে, তো উত্তরটা কি হবে, উত্তরটা হচ্ছে যে 1/10। যদি 1/10 মেম্বার প্রেজেন্ট থাকে তবেই কিন্তু লোকসভা রাজ্যসভার কাজকর্ম শুরু করা যায়।
নাহলে কিন্তু কাজকর্ম শুরু হবে না যতক্ষণ না এই মেম্বারটা উপস্থিত হচ্ছে। তো এখানে যদি আমরা দেখি তাহলে আমরা নর্মালি বলি কি, যদি লোকসভাকে এক্সাম্পল রাখি, তো লোকসভার ক্ষেত্রে আমরা যদি জানি যে আমাদের ম্যাক্সিমাম মেম্বার কত অ্যাট প্রেজেন্ট হচ্ছে 543, মানে 543 জন বর্তমানে সদস্য। তার 1 মানে কত না, 1 মানে হচ্ছে 53 জন। যদি 53 জন উপস্থিত থাকে তবেই কিন্তু লোকসভা রাজ্যসভার কাজকর্ম শুরু করা যায়। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের উত্তরটা হচ্ছে কি, কোরাম মানে সবসময় জেনে রাখবে কি না 1/10, কোরাম ইকুয়াল টু 1/10। সেটা জয়েন্ট সেশন যদি হয়, জয়েন্ট সেশনের কোরাম মানে 1/10, বা সিঙ্গেল লোকসভার ক্ষেত্রে যদি বলি, লোকসভার ক্ষেত্রেও কোরাম মানে 1/10। তো এবার চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। আমরা নেক্সট কোশ্চেন কী রয়েছে, প্রোটেম স্পিকার নিয়োগ করেন কে? প্রোটেম স্পিকার নিয়োগ করেন কে? তো এখানে যদি আমরা দেখি কি, প্রথম অপশানে কি রয়েছে, কয়ে রয়েছে কি লোকসভা স্পিকার, তারপর রয়েছে কি রাষ্ট্রপতি, তারপর রয়েছে প্রধানমন্ত্রী, তারপর রয়েছে সংসদের সকল সদস্য। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের প্রোটেম স্পিকার। প্রোটেম স্পিকার থেকে কিন্তু তোমাদের পরীক্ষার সময় প্রায় প্রশ্ন দেয়। প্রোটেম স্পিকার বলতে নর্মালি কী বোঝায় জানো? প্রোটেম স্পিকার বলতে বোঝায়, ধরো যখন আমাদের লোকসভা নর্মালি কার্যকাল কি না, লোকসভার কার্যকাল হচ্ছে 5 বছর। তো লোকসভার যে মিটিংটা বসে, সেই মিটিংয়ে সভাপতিত্ব করার দায়িত্ব কার হাতে থাকে না, সেই মিটিংয়ে সভাপতিত্ব করার দায়িত্ব থাকে আমাদের লোকসভার যে স্পিকার থাকে, তো সেই স্পিকারের হাতে সভাপতিত্ব করার দায়িত্ব থাকে। তো এই যে লোকসভার স্পিকার যে সভাপতিত্ব করে নর্মালি, তো যখন লোকসভার স্পিকার আসছে কোথা থেকে যদি আমরা একটু দেখি, তো লোকসভার স্পিকার নর্মালি আসে কোথা থেকে, যখন লোকসভার মিটিং বসছে, ফার্স্ট মিটিং বসছে, সেই মিটিংয়ের পরে কি হয় না, লোকসভার সমস্ত সদস্যরা নিজেদের মধ্যে থেকে একজনকে ভোট দিয়ে একজনকে স্পিকার হিসাবে ইলেক্টেড করে। তো তাহলে স্পিকারও কিন্তু একজন এমপি। কোথাকার এমপি না, লোকসভার এমপি। তো এই যদি আমরা এটা দেখি, তাহলে আমাদের লোকসভার এবার যদি আমরা আসি যে লোকসভার কার্যকাল কত না, লোকসভার কার্যকাল কিন্তু 5 বছর। যে 5 বছর কার্যকাল যখন পূর্ণ হলো, তখন কি হয়, লোকসভার সমস্ত সদস্যরাই কিন্তু একসাথে বেরিয়ে যায়। তো এখানে কিন্তু কেউ থেকে যায় না। তো যেহেতু একসাথে বেরিয়ে গেল, তো সেই বেরিয়ে যাওয়ার কারণে কি হচ্ছে না, আমাদের স্পিকারও, লোকসভার যে স্পিকার ছিল সেও বেরিয়ে গেল। তো এটা তো তোমাদের হলো প্রথম পর্যায়ে বললাম। তারপর আমরা যদি দেখি কি, যে এই যে বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পর আমরা যদি বলি ভোট হচ্ছে, লোকসভা ভোট, এই যেমন এখন 2024 সালের ভোট হচ্ছে। তো এই যে ভোটের পরে কি হবে না, নতুন সংসদরা যারা লোকসভার মেম্বার হলো, জিতলো বিভিন্ন জায়গা থেকে, তো তারা কিন্তু সংসদে প্রবেশ করলো, মানে লোকসভাতে প্রবেশ করলো। এবার লোকসভায় যখন প্রবেশ করলো, তখন তাদের কী হবে, তাদের মিটিংটা হবে। তো সেই মিটিংটা তো হঠাৎ করে কখনো স্পিকার আসেনি, কারণ তারা স্পিকারকে ইলেক্টেডই করেনি। তো সেই সময় সভাপতিত্ব করার জন্য কে থাকে না, প্রোটেম স্পিকার। এই প্রোটেম স্পিকারকে অ্যাপয়েন্টেড করছে কি, এখানে এই প্রোটেম স্পিকারকে অ্যাপয়েন্টেড করছে হচ্ছে আমাদের প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট কিন্তু প্রোটেম স্পিকারকে অ্যাপয়েন্টমেন্ট করছে। তো এই প্রোটেম স্পিকারের কাজটা কি করছে, তাহলে আমরা তো দেখলাম স্পিকারের কাজ, তাহলে প্রোটেম স্পিকার কাজটা কি করছে? প্রোটেম স্পিকার কিন্তু অনেকগুলো কাজ করছে গুরুত্বপূর্ণ। যেমন প্রথম যে মিটিংটা বসছে, সেই মিটিংটা সভাপতিত্ব করছে কিন্তু প্রোটেম স্পিকার। তারপর যদি আমরা বলি দ্বিতীয় যে কাজ কি করছে না, যারা নতুন সদস্য লোকসভার এমপি হয়ে গেল, তো এই এমপিগুলোকে কিন্তু শপথ বাক্য পাঠ করানোর কাজটাও কিন্তু প্রোটেম স্পিকারের অন্যতম কাজের মধ্যেই পড়ছে। আবার যদি আমরা দেখি যে প্রোটেম স্পিকার আর কি কাজ করছে, এই যে ধরো আমি যদি বললাম যে ফ্লোর টেস্ট একটা গুরুত্বপূর্ণ জিনিস, ফ্লোর টেস্টের কাজটা কিন্তু প্রোটেম স্পিকারের কাজের মধ্যে পড়ে। আবার যদি নেক্সট যেটা দেখি কি, যে যখনই স্পিকার লোকসভার যে স্পিকার ইলেকশনের কথা বললাম তোমাদের, সেই যে স্পিকার ইলেকশন হয়, সেই স্পিকার ইলেকশনের পরে কি হয়, যে নতুন স্পিকার এসে গেল, তো যে সেই ইলেকশনটা কন্ডাক্ট করার দায়িত্ব কিন্তু কার, এখানে কিন্তু স্টেট ইলেকশন কমিশন বা আমাদের যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আছে তার হাতে কিন্তু নেই। এই কাজটা করছে কে না, প্রোটেম স্পিকারই কিন্তু ইলেকশনটা কন্ডাক্ট করে। তো এটা হচ্ছে প্রোটেম স্পিকারের একটা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পড়ছে। তো এরপরে কি হলো, যখনই আমাদের নতুন স্পিকার হিসাবে কেউ এলো, সেই সঙ্গে সঙ্গে কি হলো না, প্রোটেম স্পিকার পদটা তার অ্যাবলিশ হয়ে গেল, মানে তখন আর কেউ প্রোটেম স্পিকার থাকছে না। তখন যে ব্যক্তিটি প্রোটেম স্পিকার ছিল, তো সেই ব্যক্তিটি কিন্তু তখন নর্মাল এমপি হিসাবে ট্রিট হবে। তো এখানে কিন্তু তখন আর প্রোটেম স্পিকারের কোনো পদ থাকে না। তো প্রোটেম স্পিকার কিন্তু এখানে কিন্তু আর একটুখানি বলে রাখি, যে প্রোটেম স্পিকার কিন্তু হচ্ছে নর্মালি হয় কি, মোস্ট সিনিয়র পার্সন অফ লোকসভা, যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ তাকেই সাধারণত রাষ্ট্রপতি প্রোটেম স্পিকার হিসাবে অ্যাপয়েন্টমেন্ট করে। তো সেই অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টা তোমাদের বললাম, তাহলে এটা করছে কে, অ্যান্সার হচ্ছে রাষ্ট্রপতি বা আমাদের প্রেসিডেন্ট। তো আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি রয়েছে না, ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য সম্পর্কিত বিধানগুলি কোন কমিটির সুপারিশ অনুসারে যুক্ত হয়েছিল? খুব সহজ প্রশ্ন, কোন কমিটি রেকমেন্ড করেছিল আমাদের মৌলিক কর্তব্যকে যুক্ত করার জন্যে? তো
এখানে আমরা যদি দেখি প্রথম কমিটি কি রয়েছে, প্রথম কমিটি রয়েছে বলবন্ত রায় মেহতা কমিটি, তারপর রয়েছে কি আয়াঙ্গার কমিটি, তারপর রয়েছে শরণ সিং কমিটি, তারপর রয়েছে কি ঠাক্কর কমিটি। তো কোন কমিটির রেকমেন্ডেশন অনুসারে আমাদের সংবিধানের মৌলিক কর্তব্য যুক্ত হয়েছিল, সেটার অ্যান্সার কি হচ্ছে, অ্যান্সার হচ্ছে শরণ সিং কমিটির, অ্যান্সার হচ্ছে কি, অ্যান্সার হচ্ছে আমাদের শরণ সিং কমিটির রেকমেন্ডেশন অনুসারে আমাদের মৌলিক কর্তব্য যুক্ত হয়েছিল। তো এই মৌলিক কর্তব্য কোথায় রয়েছে না, মৌলিক কর্তব্য কিন্তু রয়েছে কোথায় না, আর্টিকেল 51 এর মধ্যে বলা আছে। আর্টিকেল যদি আমরা দেখি এটার কোথায় রয়েছে, আর্টিকেল হচ্ছে 51 এর মধ্যে বলা আছে। তো এই যে মৌলিক কর্তব্যের ধারণা, এই মৌলিক কর্তব্যের ধারণা কোথা থেকে এসেছিল না, আমরা দেখি যদি সেই সময় সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে মৌলিক কর্তব্যের ধারণা আমাদের সংবিধানে অ্যাড করা হয়েছিল। ইউএসএসআর থেকে আমরা কপি করেছিলাম। তো তারপর আমরা যদি দেখি যে এখানে আমাদের যে এই মৌলিক কর্তব্য, এটা তাহলে আমরা এখন প্রথমেই বুঝলাম কি এটা কিন্তু আমাদের প্রথম থেকে ছিল না, তাহলে আমাদের এটা নিশ্চয়ই অ্যাড হয়েছে কোনো একটা অ্যামেজমেন্ট অ্যাক্টের মাধ্যমে। তো কোন অ্যামেজমেন্ট অ্যাক্টের মাধ্যমে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল, সেটা হচ্ছে 42তম কনস্টিটিউশন অ্যামেজমেন্ট অ্যাক্ট, 42nd কনস্টিটিউশন অ্যামেজমেন্ট অ্যাক্টের মাধ্যমে আমাদের মৌলিক কর্তব্যকে কিন্তু যুক্ত করা হলো। এটা কোন সালে হয়েছিল জানো, এটা হয়েছিল কিন্তু 1976-এ। তো এবার আরেকটুখানি তোমাদের যদি বলে রাখি, তো এই যে মৌলিক কর্তব্য আমাদের সংবিধানে যুক্ত হলো 42nd কনস্টিটিউশন অ্যামেজমেন্ট অ্যাক্ট 1946-এ। তো আমাদের বর্তমান সংবিধানে কতগুলো মৌলিক কর্তব্য আছে না, বর্তমান সংবিধানে কিন্তু আমাদের 11টা মৌলিক কর্তব্য আছে। তো এই 42nd অ্যামেজমেন্ট অ্যাক্টে কিন্তু 11টা যুক্ত হয়নি, এখানে যুক্ত হয়েছিল কতগুলো না 10টা ফান্ডামেন্টাল ডিউটিস আমাদের অ্যাড হয়েছিল। তো তাহলে আমাদের তাহলে আরেকটা নেক্সট যেটা রয়েছে 11 নাম্বারটা, সেই 11 নাম্বারটা কত নম্বর অ্যামেজমেন্ট অ্যাক্টের মাধ্যমে অ্যাড হয়েছে বা এর মধ্যে কী বা আছে। তো এর মধ্যে কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে আমাদের, সেটা হচ্ছে কি না আমাদের যেটা বলা হয়েছে কি আমাদের নর্মালি সংবিধানের আর্টিকেল 21 এর মধ্যে কি বলা আছে না, রাইট টু এডুকেশনের কথা বলা আছে, এলিমেন্টারি এডুকেশন বা বিনা পয়সায় অবৈতনিক শিক্ষার কথা বলা আছে। সিমিলারলি আমাদের এখানে কি বলা হলো মৌলিক কর্তব্যের মধ্যে 11 নম্বরে না আমাদের বলা হলো কি যে 6 থেকে 14 বছরের বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়াটা হচ্ছে কার কাজ না, তাদের বাবা মার কাজ। প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব কি তাদের বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া। সেই 11 নম্বরটা কবে অ্যাড হলো, যেটা একটা বললাম এক্সট্রা, সেটা অ্যাড হচ্ছে আমাদের 86 কনস্টিটিউশন অ্যামেজমেন্ট অ্যাক্টের মাধ্যমে। 86 কনস্টিটিউশন অ্যামেজমেন্ট অ্যাক্টের মাধ্যমে আমাদের লাস্ট যে অ্যাক্টটা সেটা অ্যাড হলো, দিয়ে বর্তমানে রয়েছে কতগুলো, বর্তমানে 11টা আমাদের মৌলিক কর্তব্য রয়েছে। এটা কিন্তু আমাদের অ্যাড হচ্ছে এখান থেকে, দিয়ে আমাদের বর্তমানে কিন্তু 11টা মৌলিক কর্তব্য আছে। তো এই মৌলিক কর্তব্যের ধারণাটা সুপারিশ করেছিল কে না, শরণ সিং কমিটি হচ্ছে এই মৌলিক কর্তব্যের ধারণাটা সুপারিশ করেছিল। তো নেক্সট কোশ্চেনে আমরা যদি চলে যাই, নেক্সট কোশ্চেন আমরা কি দেখব, নেক্সট কোশ্চেন আমাদের কি রয়েছে, কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের বিরুদ্ধে নিম্নলিখিত কোন প্রস্তাবটি যেতে পারে। কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের বিরুদ্ধে মানে হচ্ছে ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার, তার এগেনস্টে কোন প্রস্তাবটি যেতে পারে। তো এখানে প্রথম অপশান কি বলা আছে, প্রথম যেটা বলা আছে অনাস্থা প্রস্তাব, তারপর বলা আছে কি যে নিন্দা প্রস্তাব, তারপর বলা আছে স্থগিত প্রস্তাব, তারপর বলা আছে ছাঁটাই প্রস্তাব। তো কোন প্রস্তাবটি কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের বিরুদ্ধে যেতে পারে, তো এখানে কিন্তু আমি তোমাদের যদি বলে রাখি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা হচ্ছে অ্যান্সার কি হবে না, এটা হচ্ছে অনাস্থা প্রস্তাব বা নো কনফিডেন্স মোশন। এই প্রস্তাবটা কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের বিরুদ্ধে যেতে পারে। তো এই অনাস্থা প্রস্তাব বলতে কি বোঝো, অনাস্থা প্রস্তাব বলতে কি বোঝায়, তো আমরা যদি দেখি এই অনাস্থা প্রস্তাব কি না, যদি কোনো মন্ত্রী, আমরা জানি কি যে প্রত্যেকটা মন্ত্রী কি হচ্ছে ইন্ডিভিজুয়াল রেসপন্সিবল কার কাছে না, ইন্ডিভিজুয়াল রেসপন্সিবল হচ্ছে প্রেসিডেন্টের কাছে, কিন্তু কালেকটিভলি রেসপন্সিবল কার কাছে না, লোকসভার কাছে। তো লোকসভার কাছে কালেকটিভলি বা যৌথভাবে দায়িত্বশীল যেটা বোঝায়, মানে ধরো সাপোজ কোনো একজন মন্ত্রীর এগেনস্টে অনাস্থা প্রস্তাব আসলো, তাহলে কি এবং আসার পরে যদি কি হবে যে প্রত্যেকটা মন্ত্রিপরিষদের সদস্য ইনক্লুডিং প্রাইম মিনিস্টার তারা কিন্তু মন্ত্রিপরিষদকে রক্ষা করার জন্যে মানে সেই মন্ত্রীটিকে রক্ষা করার জন্য যাবে। যদি ধরো ইনকেস করতে পারলো না, তার এগেনস্টে প্রস্তাবটা পাস হয়ে গেল, তাহলে কিন্তু সমস্ত মন্ত্রিসভাকেই পদ থেকে সরে আসতে হবে। সেটাকে বলা হচ্ছে কি নো কনফিডেন্স মোশন বা অনাস্থা প্রস্তাব। তো এই অনাস্থা প্রস্তাব হচ্ছে কেবলমাত্র কেন্দ্রীয় মন্ত্রীদের বিরুদ্ধে যেতে পারে।
তো এই অনাস্থা প্রস্তাবটা কিন্তু আরেকটুখানি তোমাদের বলে রাখি, অনাস্থা প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রিসভার এগেনস্টে কিন্তু কেবলমাত্র লোকসভাতেই আনা যায়, কেবলমাত্র লোকসভাতেই অনাস্থা প্রস্তাবটা আনা যায়, আর কোনো হাউসে মানে আপার হাউস বা রাজ্যসভাতে কিন্তু মন্ত্রীদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা যায় না। তো এটা হচ্ছে একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো। নেক্সট কোশ্চেন আমরা যদি চলে যাই, নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের সংবিধানের অনুচ্ছেদ 1 অনুসারে ভারত হলো, তো অপশান প্রথম অপশান কি বলেছে যে রাজ্যগুলির গোষ্ঠী, তারপর বলেছে কি অপশান 2 নম্বর অপশানে কি আছে না রাজ্যগুলির ফেডারেশন, তারপর 3 নম্বর অপশান যদি দেখি সেখানে কি বলেছে না রাজ্যগুলির কনফেডারেশনস, তারপর 4 নম্বর অপশান কি রয়েছে রাজ্যগুলির ইউনিয়ন। তো আমরা কি জানি আর্টিকেল 1 কি বলা আছে, আর্টিকেল 1-এ যেটা বলা আছে কি ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি দ্য ইউনিয়ন অফ স্টেট, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেট। যদি আমরা দেখি যে আর্টিকেল 1টার একবার যদি আমি বলি যে সেখানে কী বলা হচ্ছে যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেট, ইউনিয়ন অফ স্টেট মানে কি যে রাজ্যগুলির ইউনিয়ন। সো অ্যান্সারটা তাহলে কী হচ্ছে আমাদের, অ্যান্সার হচ্ছে আমাদের কি না অপশান ডি রাজ্যগুলির ইউনিয়ন। ওকে, নেক্সট কোশ্চেন আমরা যদি চলে যাই, নেক্সট কোশ্চেন কি রয়েছে, নেক্সট কোশ্চেন রয়েছে একটি নতুন রাজ্য গঠনের ক্ষমতা নিহিত আছে। তো একটি নতুন রাজ্য গঠনের ক্ষমতা কার হাতে আছে, ধরো আমাদের কোনো একটা রাজ্যকে ভেঙে একটা নতুন রাজ্য, যেমন আমাদের লাস্ট তেলেঙ্গানা তৈরি হলো, বা ধরো আমাদের ঝাড়খণ্ড তৈরি হয়েছে, একটা রাজ্য থেকে ভেঙে আরেকটা রাজ্য তৈরি করা, সেই ক্ষমতাটা কার হাতে আছে। প্রথম অপশানে কি রয়েছে সংসদ, তারপর রয়েছে কি রাষ্ট্রপতি, তারপর রয়েছে মন্ত্রিপরিষদ, তারপর রয়েছে কি রাজ্যগুলির পুনর্গঠন কমিশন। তো কার হাতে এই নতুন রাজ্য তৈরির ক্ষমতা আছে, তো এটা কিন্তু কেবলমাত্র আমাদের পার্লামেন্টই করতে পারে, এই পার্লামেন্টের হাতেই কিন্তু কেবলমাত্র নতুন রাজ্য তৈরির ক্ষমতা আছে। সুতরাং অ্যান্সার হলো কি সংসদ। রাজ্য পুনর্গঠন কমিশন কিন্তু রেকমেন্ডেশন করতে পারে, নতুন রাজ্য তৈরি করতে পারে না, নতুন রাজ্য তৈরি কেবলমাত্র সংসদ বা পার্লামেন্টই করতে পারে। চলো নেক্সট কোশ্চেনে এসে গেলাম। নেক্সট কোশ্চেন কি রয়েছে, ভারতের জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালিত হয় কোন দিন, ভারতের জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালিত হয় কোন দিন, ঠিক আছে। তো সেই অপশানে কি রয়েছে 26 জানুয়ারি, 2 অক্টোবর, 21 জানুয়ারি, 24 এপ্রিল, কোন দিনটা পঞ্চায়েতি রাজ দিবস হিসাবে পালিত হয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে কিন্তু আমরা যদি দেখি এর উত্তরটা কি হবে, এর উত্তরটা হচ্ছে 24 এপ্রিল। 24 এপ্রিল হচ্ছে পঞ্চায়েতি রাজ দিবস হিসাবে পালিত হয়। কেন পালিত হয় জানো, কারণ এখানে যদি তোমাদের প্রথমে কয়েকটা জিনিস বলে রাখছি, খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে আমাদের প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কোথায় শুরু হয়েছিল জানো, প্রথম পঞ্চায়েতি রাজ শুরু হয়েছিল কিন্তু রাজস্থানের নগর ডিস্ট্রিক্টে শুরু হয়েছিল, এবং সেটা কিন্তু সালটা অনেক আগে, সেটা সালটা কবে না 1959, 1959 সালে 2 অক্টোবর গান্ধীজির জন্মদিন। কারণ পঞ্চায়েতটা আমরা জানি কি যে গান্ধীজির স্বপ্নের জিনিস ছিল, তো সেই জন্যে আমাদের পঞ্চায়েতটা কিন্তু 2 অক্টোবরে আমাদের শুরু হলো রাজস্থানের নগর ডিস্ট্রিক্টে। তো সেই দিনটা হচ্ছে জন্য অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস। তারপরে যদি আমরা দেখি যে 24 এপ্রিল তাহলে হঠাৎ চালু করলো কেন, তো আমরা জানি কি পঞ্চায়েতটা আমাদের চালু হয়েছে কবে না 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, যে আমাদের পঞ্চায়েত ব্যবস্থা যে 30-স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সেটা তৈরির বিষয়ে প্রথম শুরু হলো। তো সেই 30-স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা তৈরির বিষয়ে যখন শুরু হলো, তো সেটা কিন্তু আইনটা তৈরি হলো 1992 সালে, কিন্তু আইনটা কার্যকর হলো কবে থেকে জানো, আইনটা কার্যকর হলো 24 এপ্রিল 1993। এটা হচ্ছে 73তম সংবিধান সংশোধন আইন এই দিন থেকে কার্যকর হয়েছিল, সেই জন্য 24 এপ্রিলটা আমাদের কী নামে পরিচিত না পঞ্চায়েতি রাজ দিবস হিসাবে পরিচিত। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের পরীক্ষার সামনেই পঞ্চায়েতের আছে, তো পঞ্চায়েতের পরীক্ষার জন্য কিন্তু এই পঞ্চায়েত থেকে তোমাদের প্রশ্ন আসার কথা আছে, তাই তোমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় বললাম, তো সেগুলো একটু মাথায় রাখবে। সেটা হচ্ছে 24 এপ্রিল এবং 1993-তে হচ্ছে আমাদের যে প্রথম যে 1992-তে যে আইনটা চালু হয়েছিল 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, এটা এফেক্টিভ বা কার্যকর হচ্ছে এই দিন থেকে। 73তম সংবিধান সংশোধন আইন কার্যকর হচ্ছে 1993 সাল থেকে। তো নেক্সট কোশ্চেন আমরা যদি চলে যাই, নেক্সট কোশ্চেন কি রয়েছে
যে পঞ্চায়েতি রাজের স্থপতি হিসাবে কাকে চিহ্নিত করা হয়। পঞ্চায়েত থেকে যেহেতু সামনে পরীক্ষাগুলো আছে, তো স্পেসিফিক যে কোশ্চেনগুলো তোমাদের পঞ্চায়েত থেকে এসছে বিভিন্ন পরীক্ষাতে, সেই জায়গাগুলো একটু বেশি ফোকাস করেছি। তো এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস কি রয়েছে, যে পঞ্চায়েতি রাজের স্থপতি, আর্কিটেকচার অফ দ্য পঞ্চায়েতি রাজ, আর্কিটেকচার অফ দ্য পঞ্চায়েতি রাজ, সেটা হচ্ছে কে নামে পরিচিত। সেটা হচ্ছে প্রথম অপশানে কি রয়েছে, আচার্য নরেন্দ্র দেব, তারপর রয়েছে কি GV.K. রাও, তারপর রয়েছে B.R. মেহতা, তারপর হচ্ছে L.M. সিংভি। তো কে হচ্ছে আর্কিটেকচার অফ দ্য পঞ্চায়েতি রাজ, এটা হচ্ছে উত্তর হচ্ছে B.R. মেহতা। B.R. মেহতা হচ্ছে আর্কিটেকচার অফ দ্য পঞ্চায়েতি রাজ, যে আমাদের পঞ্চায়েতি রাজে স্থপতি হিসাবে আমরা B.R. মেহতাকে জানি। যে B.R. মেহতার পুরো নাম কি, বলবন্ত রায় মেহতা। বলবন্ত রায় মেহতা কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী কী হয়েছিল না, আমাদের 3 টায়ার পঞ্চায়েতি সিস্টেমটা প্রতিষ্ঠা হয়েছিল। তো B.R. মেহতা হচ্ছে এই জন্য আমাদের আর্কিটেকচার অফ দ্য পঞ্চায়েতি রাজ নামে পরিচিত। নেক্সট আমরা যদি দেখি যে পঞ্চায়েতি রাজের জন্য অশোক মেহতা কমিটি কোন মডেলের সুপারিশ করেছিল। অশোক মেহতা কমিটি পঞ্চায়েতি রাজের জন্য কতগুলো স্তর বিশিষ্ট পঞ্চায়েতের কথা বলেছিল। প্রথম অপশান কি বলেছে, 1 স্তর, অপশান বিতে রয়েছে 2 স্তর, অপশান সিতে রয়েছে কি 3 স্তর, এবং লাস্ট অপশান রয়েছে আমাদের 4 স্তর। তো আমরা বর্তমানে জানি কি আমাদের 30 স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা আছে। তার সবচেয়ে ওপরে কি রয়েছে, সবচেয়ে ওপরে রয়েছে জেলা পরিষদ, তার নিচে রয়েছে পঞ্চায়েত সমিতি, একবারে নিচে কাজ করছে হচ্ছে গ্রাম পঞ্চায়েত। তো এই যে 3 স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা বর্তমানে চালু আছে। কিন্তু এখানে তোমাদের প্রশ্নটা হচ্ছে অশোক মেহতা কমিটি তো কতগুলো স্তরের কথা বলেছিল। অশোক মেহতা কমিটি কিন্তু দ্বিস্তরীয় পঞ্চায়েতের ব্যবস্থার কথা বলেছিল। তো এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। অশোক মেহতা কমিটির রেকমেন্ডেশন 2 টায়ার পঞ্চায়েতি সিস্টেমের কথা বলেছিল হচ্ছে অশোক মেহতা কমিটি। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, যে আমাদের সংবিধানের মৌলিক কাঠামোর তত্ত্বটি সুপ্রিম কোর্ট দ্বারা উত্থাপন করা হয়েছিল কোন কেসের মাধ্যমে। এখানে প্রথম রয়েছে কি গোলকনাথ মামলা, তারপর রয়েছে কেশবানন্দ ভারতী মামলা, তারপর রয়েছে AK গোপালন কেস, তারপর রয়েছে মিনার্ভা মিলস কেস। কোন কেসের মাধ্যমে আমাদের মৌলিক কাঠামো কথা বলা হয়েছিল। এখানে আমরা জানি কি যে মৌলিক কাঠামো হচ্ছে কি আমাদের সংবিধানের বেসিক স্ট্রাকচার, যেটা আমাদের কোনো সময় কি হয় না সংশোধন করা যায় না, সেই জিনিসটা আমাদের অপরিবর্তিত রাখতে হয়। তো সেই যে জিনিসটার কথা বলা হচ্ছে কোন কমিটির রেকমেন্ডেশন অনুসারে, কোন মামলাতে বলা হচ্ছে। তো এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো উত্তরটা কী হবে বলো দেখিনি তোমরা। এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, কোন মামলাতে বলা হচ্ছে মৌলিক কাঠামোর তত্ত্বটি। তো উত্তরটা কি হবে, আমরা যদি দেখি যে উত্তরটা কি হবে, কোন মামলাতে বলা হচ্ছে আমাদের সংবিধানের মৌলিক কাঠামোর তত্ত্বটি, সেটা হচ্ছে কেশবানন্দ ভারতী মামলা। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা মামলা। সেই মামলাতে বলা হচ্ছে কি মৌলিক কাঠামোর তত্ত্বটি সুপ্রিম কোর্টের প্রথম আসছে। তো সুপ্রিম কোর্টে এই মামলাটা হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ মামলা হিসাবে আছে। তারপর নেক্সট কোশ্চেনে আমরা যদি চলে যাই, আচ্ছা এখানে তোমাদের বলে রাখছি এখন কিন্তু আমাদের রাইসমার্টের ক্ষেত্রে WBCS-এ ভর্তির একটি কোর্স চলছে। তো তোমরা কিন্তু চাইলে ভর্তি হতে পারো। এখানে কিন্তু ভর্তি হলে একদম WBCS-এর জন্য খুব ভালোভাবে প্রতিটা বিষয় সম্পর্কে ডিটেলস আলোচনা করে তোমাদের পড়ানো হয়। তো তোমরা চাইলে এক্ষুনি ভর্তি হতে পারো, এবং ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্কটা দেওয়া রয়েছে ভর্তি হওয়ার বিষয়ে। তো নেক্সট কোশ্চেন কি রয়েছে, সংসদের কোন কক্ষকে কখনো প্রবীণদের কক্ষ বলা হয়। খুব সহজ প্রশ্ন, সংসদের কোন কক্ষকে প্রবীণদের কক্ষ, ওল্ডেস্ট পার্সনদের কক্ষ বলা হয়। তো এখানে রয়েছে কি রাজ্যসভা, তারপর রয়েছে লোকসভা, তারপর রয়েছে উভয় ক এবং খ, এবং তারপর রয়েছে এর কোনোটিই নয়। কোন কক্ষ কি আমাদের বলা হয় কি যে ওল্ডেস্ট পার্সনদের কক্ষ, তো সেটা হচ্ছে কি হবে না, এটা হচ্ছে রাজ্যসভা। কেন রাজ্যসভাকে, কারণ রাজ্যসভা কিন্তু আমাদের কি হয় যে অ্যাকচুয়ালি আপার হাউস, এটা অ্যাকচুয়ালি ব্রিটিশ কনস্টিটিউশন থেকে, তো আমাদের ব্রিটেন থেকে আমাদের পার্লামেন্টারি সিস্টেমটা নেওয়া হয়েছে। তো সেই জন্য আমাদের রাজ্যসভাটাকে বলা হয় কি না আমাদের ওল্ডেস্ট পার্সনদের কক্ষ। তো সেখানে হচ্ছে লর্ডসভা ছিল ব্রিটেনে, সেই লর্ডসভা থেকে কপি করে আমাদের রাজ্যসভার কনসেপ্টটা নেওয়া হয়েছে। রাজ্যসভা কিন্তু আর একটা নামে পরিচিত, সেটা হচ্ছে কি না পার্মানেন্ট হাউস বা স্থায়ী কক্ষ নামে পরিচিত। কেন স্থায়ী কক্ষ, কারণ রাজ্যসভার যে মেম্বারেরা আসে তাদের নর্মালি কার্যকাল কতদিন, নর্মালি কার্যকাল হচ্ছে 6 বছর। কিন্তু এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সবাই কিন্তু একসাথে বেরিয়ে যায়। লোকসভার ক্ষেত্রে তোমাদের অলরেডি বললাম, সেটা হচ্ছে কি না প্রতি 5 বছর ছাড়া ছাড়া সবাই কিন্তু একসাথে রিটায়ারমেন্ট নিয়ে নেয়। কিন্তু রাজ্যসভার ক্ষেত্রে কি হয়, রাজ্যসভার ক্ষেত্রে সেটা হয় না। রাজ্যসভার ক্ষেত্রে কি হচ্ছে না আমাদের প্রতি 2 বছর ছাড়া 1/3 মেম্বার রিটায়ার করে যায়। তো এবং তাহলে কি হচ্ছে 3 ভাগের 2 ভাগ যদি থেকে যায় এবং 1 ভাগ যদি বেরিয়ে যায় কি, তাহলে ওটা অল টাইম রোটেশন হচ্ছে। তো সেই জন্য অল টাইম কোনো না কোনো মেম্বার থেকে যাচ্ছে। তো এই জন্য বলা হয় রাজ্যসভার একটা নামও আছে, সেটা হচ্ছে পার্মানেন্ট হাউস নামেও রাজ্যসভা পরিচিত।
নেক্সট কোশ্চেন আমরা যদি দেখি যে আর্টিকেল 300A অনুযায়ী আইন কর্তৃক ব্যতীত কোনো ব্যক্তিকে তার ড্যাশ থেকে বঞ্চিত করা যাবে না। তো কি থেকে বঞ্চিত করা যাবে না? এখানে অপশান কি রয়েছে? সম্পত্তি, তারপর জীবন, তারপর রয়েছে জীবিত, তারপর রয়েছে নাগরিকত্ব। তো কোন অধিকার থেকে বঞ্চিত করা যাবে না? সেটা হচ্ছে আমাদের সম্পত্তির অধিকার থেকে। কারণ কি আমাদের আর্টিকেল 300 কি বলা আছে? আমাদের অ্যামেজমেন্ট অ্যাক্ট যেটা হয়েছিল 44তম সংবিধান সংশোধন আইন, সেই আইনের মাধ্যমে কিন্তু একটা গুরুত্বপূর্ণ চেঞ্জ হয়েছিল। সেটা কি হয়েছিল না আমাদের সম্পত্তির অধিকারটি আমাদের মৌলিক অধিকার থেকে আমাদের অ্যাজ এ লিগাল রাইট বা আইনি অধিকার হিসাবে কোথায় গেছিলো না 300A গেছিলো। তো সেই জন্য এটা বলা অ্যান্সার হলো কি? অ্যান্সার হলো সম্পত্তি। তো নেক্সট কোশ্চেন আমরা যদি চলে যাই, নেক্সট কোশ্চেন আছে ভারতের মূল সংবিধানের কতগুলি তফসিল ছিল? আমাদের অরিজিনাল কনস্টিটিউশন যখন হয়েছিল, মানে এটা বলছে যে 1950 সালের 26 জানুয়ারি যখন আমাদের সংবিধান চালু হচ্ছে, তো সেই সময় কতগুলো জিনিস ছিল, কতগুলো তফসিল ছিল, কতগুলো তফসিল? সেটা হচ্ছে যে অ্যান্সার হচ্ছে 8টা। তাহলে আমরা যদি বলি অ্যাট প্রেজেন্ট বর্তমানে ভারতের সংবিধানে কতগুলি তফসিল রয়েছে? তো বর্তমান ভারতের সংবিধানে কিন্তু রয়েছে 12টা তফসিল। 12টা তফসিল কিন্তু বর্তমান ভারতের সংবিধানে রয়েছে। তো তাহলে পরবর্তীকালে কতগুলো অ্যাড হয়েছে না 4টে তফসিল অ্যাড হয়েছে। কী কী তফসিল অ্যাড হয়েছে যদি আমরা দেখি, প্রথম রয়েছে কি যে 9 নাম্বার তফসিল। যেহেতু 8টা ছিল, তো 8-এর পরে স্বাভাবিকভাবে কি আসছে না 9 নাম্বার। তো 9 নাম্বার তফসিলের মধ্যে কি রয়েছে না ল্যান্ড রিফর্ম বা ভূমি সংস্কারের কথা বলা রয়েছে। তারপর যদি আমরা দেখি এবং আচ্ছা এই 9 নাম্বার তফসিলটা কোন সময় অ্যাড হলো, ইয়ারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, 1951 প্রথম অ্যামেজমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিন্তু এটা আমাদের অ্যাড হয়ে গেল, যেটা জমিদার অ্যাবলিশন অফ জমিদারি সিস্টেম বা জমিদারি ব্যবস্থা উচ্ছেদ এবং ভূমি সংস্কার নামে পরিচিত। তারপর যদি আমরা 10ম তফসিলটা দেখি, যেটা আমরা অলরেডি এই ভিডিওর মধ্যে বললাম, তো সেখানে আমরা 10ম তফসিলে কী ছিল না দল ত্যাগ বিরোধী আইন। তো দল ত্যাগ বিরোধী আইনটা কিন্তু এটা অন্যতম গুরুত্বপূর্ণ আইন। তো সেটা আসছে কোথায় না 10ম তফসিলের মধ্যে আসছে। তারপর যদি দেখি 11 এবং 12, এই 11 এবং 12 অ্যাড হচ্ছে কবে না 73rd অ্যামেজমেন্ট অ্যাক্টের মাধ্যমে আমাদের অ্যাড হচ্ছে কোনটা না 11 নম্বর তফসিলটা অ্যাড হচ্ছে। 73তম সংবিধান সংশোধন আইন, যার মাধ্যমে আমাদের 11 নম্বর তফসিলটা অ্যাড হচ্ছে, যেখানে কিসের কথা বলা আছে না আমাদের পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠা করার কথা বলা আছে। আবার যদি দেখি 12 নাম্বারটাও কিন্তু 1992 সালে অ্যাড হচ্ছে 74th অ্যামেজমেন্ট অ্যাক্টের মাধ্যমে। এখানে কিন্তু পঞ্চায়েত নেই, এখানে রয়েছে কি না মিউনিসিপ্যালিটির কথা বলা হচ্ছে। মানে 11 এবং 12 সেটা অ্যাকচুয়ালি ডিল করছে কার সাথে? রুরাল এবং আরবান লোকাল সেলফ গভর্নমেন্ট, স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা কোথায় না গ্রামে এবং শহরে। এই হচ্ছে আমাদের মূল তফসিলের অংশ হলো। নেক্সট কোশ্চেন আমরা যদি চলে যাই, নেক্সট কোশ্চেন কি রয়েছে এস্টিমেট কমিটি। এস্টিমেট কমিটির ওপর প্রশ্ন আছে। এস্টিমেট কমিটি কি বলছে এখান থেকে যে লোকসভা থেকে যে সদস্যরা আসছে এস্টিমেট কমিটির তারা কোথা থেকে আসছে। তো সেখানে অপশান কি রয়েছে লোকসভা থেকে 30 জন সদস্য, রাজ্যসভা থেকে 30 জন সদস্য, না উভয় কক্ষ থেকে উভয় সভা থেকে 30 জন সদস্য, না লোকসভা থেকে 20 জন সদস্য। তো আমরা কি জানি এস্টিমেট কমিটিটা হচ্ছে কি আমাদের পার্লামেন্টের কমিটিগুলির মধ্যে সবচেয়ে বড় কমিটি। তো সেই কমিটিটার যে 30 জন সদস্য রয়েছে সেই 30 জন সদস্যই কিন্তু সবাই লোকসভা থেকে আসছে। এখানে কিন্তু রাজ্যসভা থেকে কোনো সদস্য যায় না, কেবলমাত্র লোকসভা থেকেই এস্টিমেট কমিটির সদস্যরা যাচ্ছে। এখানে এস্টিমেট কমিটি তৈরি হচ্ছে কবে জানো 1950 সালে তৈরি হচ্ছে এস্টিমেট কমিটি। তো এই কমিটি সিস্টেমের মধ্যে আর একটা অন্যতম গুরুত্বপূর্ণ কমিটি আছে, সেই সম্পর্কে তোমাদের পরীক্ষার সময় প্রায় প্রশ্ন আসে, আমি তো জন্য তোমাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে কি পাবলিক অ্যাকাউন্টস কমিটি। যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা সরকারি গাণিতিক কমিটি বলা হয়। তো সেই সরকারি গাণিতিক কমিটি কবে তৈরি হচ্ছে জানো? তৈরি হচ্ছে 1921 সালে, এবং সেটা হচ্ছে পার্লামেন্টের ওল্ডেস্ট কমিটি, আমাদের পার্লামেন্টে সবচেয়ে পুরনো কমিটি, যেটা তৈরি হচ্ছে 1921 সাল থেকে। তো সেই যে কমিটি, সেই কমিটির মধ্যে কতগুলো সদস্য? এখানে কিন্তু 22 জন সদস্য থাকে, যার মধ্যে 15 জন আসছে লোকসভা থেকে এবং 5 জন আসছে রাজ্যসভা থেকে। এই হচ্ছে আমাদের সরকারি গাণিতিক কমিটি। এবং আজকে যে কোশ্চেনটা রয়েছে আমাদের এখানে এস্টিমেট কমিটি, এই কমিটির কিন্তু প্রত্যেকটা মেম্বারই আসছে লোকসভা থেকে, এবং কতজন মেম্বার না 30 জন মেম্বার নিয়ে তৈরি হচ্ছে। আচ্ছা, আমাদের আজকের ক্লাস এখানেই শেষ হলো।